সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি। এদিকে প্রশাসনের লোকেরা বলেছিল, মুখ বন্ধ করো, জিতিয়ে দেব, কিন্তু আপোষ করিনি। অপরদিকে শহীদ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন পেছালো। আরও থাকছে, রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল করবেন ইফতারও। এবং সবশেষে থাকছে, সহকারী হাই কমিশনার জানিয়েছেন, ভারতীয় ভিসা নিয়ে সুখবর, বন্ধ ভিসা পুনরায় চালুর উদ্যোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। বুধবার 18 ফেব্রুয়ারি তারেক রহমানের কাছে লেখা ওই চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিটি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ভেরিফাইড এক্স হ্যান্ডেল। ক্যাপশনে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আপনাকে আপনার ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদ সফল হোক, এই কামনা করি। ট্রাম্প আরও লেখেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও একটি অভিন্ন স্বার্থের উপর গড়ে উঠেছে। আমরা একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে চাই, যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারবে। আপনি যখন আপনার দায়িত্বের মেয়াদ শুরু করছেন, তখন আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আপনি আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ অগ্রগতি ধরে রাখতে আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের দুই দেশের কৃষক ও শ্রমিকের জন্য উপকারী। তিনি আরও লিখেছেন, আমি আরও আশা করি নিয়মিত রক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য আপনি দৃঢ় পদক্ষেপ নেবেন। এর ফলে আপনার সামরিক বাহিনী উচ্চমানের আমেরিকায় তৈরি সরঞ্জাম, যা পৃথিবীর সেরা, ব্যবহার করার সুযোগ পাবে। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। বাংলাদেশে আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি আমার পূর্ণ আস্থা রইল। আমরা একসঙ্গে আমাদের দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ পেয়েছি। চিঠির শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী দিনগুলির জন্য আপনার প্রতি শুভকামনা রইল। এদিকে প্রশাসনের লোকেরা বলেছিল, মুখ বন্ধ করো, জিতিয়ে দেব, কিন্তু আপোষ করিনি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাদের মেরে ফেললে মেরে ফেলুক, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, আমরা মুখ বন্ধ করব না। বুধবার 18 ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসনের এই প্রার্থী বলেন, নির্বাচনের সময় আমার কাছে অনেক ক্রিমিনাল এসেছে, বলেছে আমাদের সঙ্গে ডিল করতে। অনেক ব্যবসায়ী এসেছে, বলেছে তাদের সঙ্গে ডিল করতে। প্রশাসনের লোকজন এসেছে, বলেছে তুমি মুখ বন্ধ করো, আমরা তোমাকে জিতিয়ে দেব, কিন্তু আমি কারোর সঙ্গে আপোষ করিনি। নাসির উদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করেন। সেখানে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে হেরে যান। তবে নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে তিনি ব্যাপকভাবে আলোচনায় এসেছেন। পাটোয়ারি সাংবাদিকদের বলেন, আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে ভ্যানগার্ড হয়ে যাবেন। যেসব লোক সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি করে, আমরা রমজানে তাদের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে যাব। এনসিপির এই নেতা বলেন, ভবিষ্যতে যদি কেউ ঢাকা 8 আসনে ভোট চুরি করতে আসে, সে যদি কারোর ওয়াইফ কিংবা ভাতিজাও হয়, আমরা তার হাত পা ভেঙে দেব। এটা ওসমান হাদির আসন, আমরা তার স্বপ্নের ইনসাফের বাংলাদেশ কায়েমে সর্বোচ্চ চেষ্টা করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে পাটোয়ারি বলেন, নির্বাচন আমাদের মূল টার্গেট না, আমাদের টার্গেট সিস্টেম পরিবর্তন, আমরা সেটির জন্য কাজ করে যাব।
অপরদিকে শহীদ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন পেছাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করার ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পেছাল। ২৬ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ধার্য করেছেন আদালত। আজ এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন জমা দিতে পারেনি। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ প্রতিবেদন জমা দেওয়ার নতুন করে এই তারিখ ধার্য করেছেন। এ নিয়ে মামলার অধিকতর প্রতিবেদন দাখিলের তারিখ ৭ বার পেছাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। শরীফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের ঊর্ধ্বনেতা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ই ডিসেম্বর ঢাকার পল্টন মডেল পুলিশ থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর রাতে তিনি মারা যান। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ই ডিসেম্বর হত্যা চেষ্টা মামলা করেছিলেন। পরে এটা হত্যা মামলায় রূপান্তর হয়। আরও থাকছে, রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বকাপ জয়ী ফুটবলার ওজিল করবেন ইফতারও। জার্মানির বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এখন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। তার সঙ্গে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ানের ছেলে নেকমদ্দিন বিলাল এরদোয়ান। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার মেসুত ওজিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শিরোপাজয়ী জার্মানি দলের সদস্য ছিলেন। ২০১৮ সালে জাতীয় দলকে বিদায় বলে দেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওজিল খেলেছেন ৬৬৫ ম্যাচ, গোল করেছেন ১১৪টি। আজ বৃহস্পতিবার দুপুরে নেকমদ্দিন এরদোয়ানের নেতৃত্বে ওজিল সহ একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে আসেন। তারকা এই ফুটবলারকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত রোহিঙ্গা তরুণেরা। অনেকে সেলফি তুলেছেন তার সঙ্গে। নিরাপত্তার কড়াকড়ির কারণে দূর থেকে ওজিলকে এক নজর দেখেছেন অনেকে। আজ সারা দিনই আশ্রয় শিবিরে ব্যস্ত সফরসূচি রয়েছে ওজিলদের। রোহিঙ্গা নারী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলবেন তারা। ঘুরে দেখবেন রোহিঙ্গা শিশুদের কয়েকটি স্কুল। সন্ধ্যায় একটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে সারবেন ইফতার। আজ সকাল 10:30টার দিকে ঢাকা থেকে বিশেষ উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান নেকমদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দলটি। বিমানবন্দরে প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আ মান্নান ও পুলিশ সুপার ANM সাজেদুর রহমান। তুর্কি সরকারের সহযোগী সংস্থা টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির একটি প্রকল্পের অধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. মুর্তাজা মেডিকেল সেন্টারের আধুনিকায়নের কাজ চলছে। এই প্রকল্পে ২,৭৫,০০,০০০ টাকার সহায়তা দিয়েছে তুর্কি সরকার। প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্যই গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলের সদস্যরা যান শহরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। সেখানে তাদের স্বাগত জানান RRRC ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। দুপুর ১১:৩০ পর্যন্ত প্রায় ৪০ মিনিটের বৈঠক শেষ করে প্রতিনিধি দলের সদস্যরা সড়ক পথে ৪০ কিলোমিটার দূরের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। বৈঠকে নেকমদ্দিন বিলাল এরদোয়ানকে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরের বর্তমান অবস্থা তুলে ধরেন RRRC মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, উখিয়া টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে ১৪ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করলেও গত ৮ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। দেশটির রাখাইন রাজ্যও বর্তমানে সেখানকার একটি সশস্ত্র গোষ্ঠীর দখলে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। অন্যদিকে ১৪ লাখ রোহিঙ্গাদের খাদ্য সহায়তাও কমে যাচ্ছে।
তহবিল সংকটে রোহিঙ্গা শিশুদের স্কুলগুলো বন্ধ। শিশুরা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে সময় কাটাচ্ছে। রোহিঙ্গা মেয়ে শিশুরা পাচারের ঝুঁকিতে রয়েছে। এই প্রসঙ্গে আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্ষণে বাংলাদেশ সরকার খুবই আন্তরিক, এই কথা প্রতিনিধি দলকে তুলে ধরেছি। পাশাপাশি আশ্রয় শিবিরে বন্ধ রোহিঙ্গা শিশুদের স্কুলগুলো পুনরায় চালু করতে তুরস্ক সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। নেকমুদ্দিন এরদোয়ান বন্ধ শিক্ষাকেন্দ্র চালুর ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন। মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, উখিয়ার আশ্রয় শিবিরে তুরস্ক সরকারের অর্থায়নে বর্তমানে 9টি স্কুল চালু রয়েছে। আরও স্কুল চালু করা দরকার। দাতা গোষ্ঠীর অর্থ সহায়তা বন্ধ থাকায় কয়েক মাস ধরে উখিয়া ও টেকনাফের 33 আশ্রয় শিবিরে অন্তত 2000 লার্নিং সেন্টার বা শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ রয়েছে। জাতিসংঘের ইউনিসেফের অর্থায়নে চালু আছে 2000-এর বেশি শিক্ষাকেন্দ্র। আশ্রয় শিবিরে আরআরআরসি কার্যালয়ে বৈঠক শেষে কথা বলেন নেকমুদ্দিন বিলাল এরদোয়ান। তিনি বলেন, 2017 রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে ছিল এবং আছে। আমার মা বাবাও রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। তাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে নেকমুদ্দিন এরদোয়ান বলেন, রোহিঙ্গারা নানা সংকটে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা নারী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যাহত হচ্ছে। তুরস্ক সরকার পাশে থাকবে। নেকমুদ্দিন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল রোহিঙ্গা পরিবারের সঙ্গে ইফতার করবেন আজ। এ প্রসঙ্গে বালুখালী আশ্রয় শিবিরের রোহিঙ্গা নেতা কামাল আহমেদ বলেন, মেসুত ওজিলের সঙ্গে তারা আজ ইফতার করবেন। সেখানে থাকবে রোহিঙ্গাদের পছন্দের ইফতারি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ও লেবুর শরবত। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তুরস্কে প্রথম রোজার ইফতার অসহায় মানুষের সঙ্গে করার রেওয়াজ রয়েছে। সেই হিসেবে নেকমুদ্দিন এরদোয়ান ও বিশ্বখ্যাত তারকা ফুটবলার মেসুত ওজিল রোহিঙ্গা পরিবারের সঙ্গে প্রথম রোজার ইফতার সারছেন। তাতে রোহিঙ্গারাও মহা খুশি। এবং সবশেষে থাকছে, সহকারী হাই কমিশনার জানিয়েছেন ভারতীয় ভিসা নিয়ে সুখবর, বন্ধ ভিসা পুনরায় চালুর উদ্যোগ। ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে জানান তিনি। অনিরুদ্ধ দাস বলেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটন সহ অন্যান্য ক্যাটেগরির ভিসা বন্ধ আছে। সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে। বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বলেন। গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে দেয় ভারত। মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ভিসাই বন্ধ রয়েছে। বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর এখন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে পারে বলে মনে করেন দুই দেশের নাগরিকরা। ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের উপর প্রতিষ্ঠিত জানিয়ে অনিরুদ্ধ দাস বলেন, দুই দেশের সাধারণ মানুষই হবে এই স্থিতিশীল, ইতিবাচক ও দীর্ঘমেয়াদী সম্পর্কের মূল অংশীদার। আমাদের চিন্তা চেতনা ও সংস্কৃতি অতীতকাল থেকেই এক সুতোয় গাঁথা।